করছি, যেখানে আমরা ফার্স্ট ইন্টার্নশিপ ক্লাসে শিখেছিলাম আমাদের ক্যালোরি ক্যালকুলেশন কিভাবে করতে হয়। একবার একটু সামারি করে দিই যাতে সবার বুঝতে সুবিধা হয়, এবং আমি এক্সপেক্ট করবো যে প্রত্যেকেই নিজেদের ক্যালোরি ক্যালকুলেট করেছেন। যারা যারা ক্লাসে ছিলেন তারা প্রত্যেকেই নিজেদের ক্যালোরি ক্যালকুলেশন করতে পেরেছেন। তো আমরা কি কি করেছিলাম ক্যালোরি ক্যালকুলেশনের জন্য? প্রথমে আমাদের বিএমআই কাউন্ট করেছিলাম। প্রথমেই আমরা আমাদের বিএমআরটাকে কাউন্ট করেছিলাম, যেখানে হাইট, ওয়েট, এজ এবং জেন্ডার এগুলোর প্রয়োজন হচ্ছিল, এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কাউন্ট করেছিলাম। এই মাল্টিপ্লাই করার পরে আমরা পেয়েছিলাম আমাদের টোটাল এনার্জি এক্সপেন্ডিচার বা টিইই, এটা পেয়েছিলাম। এবং এইটার পরে আমরা কি কাউন্ট করেছি? নিজেদের বিএমআই ক্যালকুলেট করেছি, যার জন্য প্রয়োজন হচ্ছে আমার হাইট এবং ওয়েট। বিএমআই ক্যালকুলেশনের পরে আমরা দেখেছি আমাদের আমাদের নিউট্রিশনাল স্টেটাসটা কি রয়েছে, whether we are underweight, overweight or in a normal range, সেই স্টেটাসটা অ্যানালিসিস করেছেন। এবং এই টিইর সাথে অর্থাৎ টোটাল এনার্জি এক্সপেন্ডিচারের সাথে নিউট্রিশনাল স্টেটাসটাকে ভ্যারি করে করতে হয়েছে যে আমি যে ক্যালোরিটা পেয়েছি, সাপোজ আমি 2000 কিলো ক্যালোরি পেয়েছি, তো সেই 2000 কিলো ক্যালোরি আমি নেব, নাকি আমার ওভারওয়েট বা ওবেসিটি আছে বলে 2000 থেকে কমিয়ে 1800 বা 1500 কিলো ক্যালোরি নেব, নাকি আমি আমার আন্ডারওয়েট রয়েছে বলে 2000 থেকে বাড়িয়ে 2200, 2300 বা 2500 কিলো ক্যালোরি নেব। সেটা আমরা এই নিউট্রিশনাল স্টেটাসটা যখন অ্যানালিসিস করেছি, এই বিএমআইটাকে ক্যালকুলেট করে তারপরেই জানতে পারবো। এই জিনিসটা আমরা আগের দিন শিখেছিলাম, রাইট? রাইট ম্যাডাম, রাইট। এই জিনিসটা আমরা আগের দিন করেছি। গুড। এবার আজকে আমরা আলোচনা করব যে ধরুন আপনি ক্যালকুলেট করে দিন। আমি জাস্ট আগের দিনের ক্লাসটাকে একবার সামারি করলাম, যে আমরা আগের দিনকে কি কি শিখেছিলাম সেগুলোই আমরা সামারি করলাম। যে আমরা বিএমআর এবং প্যারি ভ্যালু আইডেন্টিফাই করে আমরা আমাদের টোটাল ক্যালোরি কাউন্ট করেছি, এবং তারপরে বিএমআই করে নিউট্রিশনাল স্টেটাস আইডেন্টিফাই করেছি, আর টোটাল ক্যালোরিকে নিউট্রিশনাল স্টেটাসের সাথে রিলেট করেছি। আন্ডারওয়েট থাকলে 2000 কিলো ক্যালোরি যদি থাকে 2000 কিলো ক্যালোরি নেব, নাকি আন্ডারওয়েট আছে বলে 2200, 2300 বা 2500 ক্যালোরি নেব, অর্থাৎ এক্সট্রা 200-300 ক্যালোরি এক্সট্রা রাখবো, নাকি ওভারওয়েট বা ওবেসিটি আছে বলে এক্সট্রা 200-300 ক্যালোরি কমিয়ে দেবো। সেইটা আমাদের আইডেন্টিফাই করার কাজ ছিল, সেটা আমরা করে ফেলেছি। সাপোজ এখানে দেখা গেল যে কারোর 1500 কিলো ক্যালোরির একটা ডায়েট বেরিয়েছে, মানে 1500 কিলো ক্যালোরি তার প্রতিদিনের রিকোয়ারমেন্ট এসেছে। এবার এই 1500 কিলো ক্যালোরিকে আমরা কিভাবে নেব সেটা আজকে জানবো। অর্থাৎ ক্যালোরি তো পেয়ে গেলাম, আমি ধরে নিলাম আমার 1500 কিলো ক্যালোরি লাগছে, এবং সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তাকে কিভাবে আমি সেগমেন্ট করব সেটাও আমাকে জানতে হবে। তাহলে এটা জানার জন্য প্রথমেই আমরা যেটা করব, ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। ভাগ করে নেব। ম্যাম কিছু বলছেন কি? জি ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল এই আইবিডব্লিউ নিয়ে। আমার তো আইবিডব্লিউ বের হয়েছে 70 কেজি, হ্যাঁ, কিন্তু আমার মেইন যে ওজন 64 কেজি, ওইটা দিয়ে আমার বিএমআই আমার আইবিডব্লিউ বের হয়েছে 70 কেজি, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখেছি, মানে বর্তমান যে আমার ওজন আছে এটা হচ্ছে 64 কেজি, মানে আইবিডব্লিউ থেকে আমার ওজন হচ্ছে 6 কেজি কম। কিন্তু এই 64 কেজি দিয়ে আমি আমার বিএমআই ক্যালকুলেশন করে দেখলাম যে আমার নর্মাল রেঞ্জে আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন এসেছিল বিএমআইটা এসেছে 22। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি যখন টিইই বের করতে যাই, হ্যাঁ, মানে আমার ক্যালোরি কাউন্ট করার সময়, তখন তো আমি আইবিডব্লিউ ধরে মানে হিসাব করেছি, মানে 70 কেজি ধরে হিসাবটা করেছি।
কিন্তু আমার তো 64 কেজি, আমি তো ঠিকই আছি বিএমআইতে, কিন্তু কেন আমি 70 কেজি দিয়ে মানে ক্যালকুলেশনটা কেন আমি করব? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। যদি আমি দেখি যে আমার আইডিয়াল বডি ওয়েটটা 70 কেজি রয়েছে এবং আমার এখন যে বডি ওয়েট 64 কেজি, যেটা নর্মাল রেঞ্জে রয়েছে, নর্মাল রেঞ্জটা খুব ভালো রেঞ্জে রয়েছে, দ্যাট ইজ 64 কেজি, ঠিক আছে? তাহলে আমি আইবিডব্লিউ দিয়েও ক্যালকুলেট করতে পারি, অথবা আমি আমার যে প্রেজেন্ট বডি ওয়েটটা রয়েছে সেটাকে দিয়েও ক্যালকুলেট করতে পারি। যেহেতু আমার প্রেজেন্ট বডি ওয়েটটা নর্মাল রেঞ্জে আসছে, তাই আমার প্রয়োজন নেই আইবিডব্লিউ দিয়ে ক্যালকুলেট করা। সেক্ষেত্রে আপনি 64 কেজি দিয়েও ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে? এবার ধরুন আপনি করে ফেলেছেন 70 কেজি দিয়ে, তাহলে 70 দিয়ে করলেও সাপোজ আপনার যে ক্যালোরি ক্যালকুলেশনটা এসেছে, ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্টটা, সেটা হয়তো 2500 কিলো ক্যালোরি এসেছে। এবার আপনি যখন আপনার ডায়েট প্যাটার্নটা তৈরি করবেন, সেখানে দেখতে হবে কোনোভাবেই যেন ক্যালোরিটা 2500 ছাড়িয়ে না যায়। মানে আমরা ক্যালোরি ক্যালকুলেশন বা এখানে যে কটা নিউট্রিয়েন্টের ক্যালকুলেশন করবো সেটা প্লাস মাইনাস করে রাখতে পারি। কিন্তু যদি আমি দেখি আমার আইবিডব্লিউ বেশি বাট আমার প্রেজেন্ট বডি ওয়েট নর্মাল রেঞ্জে রয়েছে, তাহলে আমার যে ক্যালোরিটা আসবে সেটাকে এক্সিড করানো যাবে না। তার থেকে 100-200 কিলো ক্যালোরি আমি কমে রাখতে পারি। যদি 2500 আসে আমার সারাদিনে, তাহলে সেটা আমি কমিয়ে 2200-2300 অব্দি রাখতে পারি, ঠিক আছে? সেটাতে আমার প্রেজেন্ট যে বডি ওয়েট সেটাকে আমি মেনটেন করতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, আমার টিই এসেছে হচ্ছে 2162। হ্যাঁ, তো এটা তো আমার আইবিডব্লিউ দিয়ে এসেছে। তো এটা 500 প্লাস বলতে মানে কোন রেঞ্জটা পর্যন্ত, এর বেশি যাতে আমার না হয় আমি। তাহলে 2162 এসছে, তাহলে আপনি সেখান থেকে 200 কমিয়ে দিন। তো মোটামুটি ভাবে 18 থেকে 1900 কিলো ক্যালোরির মধ্যে আপনি রাখতে পারেন। 1800 রাখলে বেটার হবে তাহলে। ঠিক আছে, ওকে। এবার ওই যে বললাম বিএমআইটা, সেটাই আজকে আমি বলছি যে প্রশ্নটা আপনি করলেন সেটার উপরেই বেস করে এই 3টে চার্ট আমরা তৈরি করবো, সেটা দেখলে আরো বেটার বুঝতে পারবেন। যখন আমার বিএমআই আসছে, বিএমআইটা আমার কোন রেঞ্জে আসছে সেটাকে দেখে নেবো। বলুন। বলছি ম্যাম, আমাদের যে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যে বিএমআর এর কথা বললেন, সেখানে যে ফর্মুলাটা সেট আপ করা আছে, সেক্ষেত্রে যে সংখ্যাগুলো আছে, পুরুষদের ক্ষেত্রে 56.5, 13.25 into 1, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো কিভাবে ফর্মুলাটা সেট করা হয়েছে, এই নাম্বারগুলো বা কেন পাই এই নাম্বারগুলো একটা ফর্মুলার অবশ্যই তার আগে তো তার জন্য কিছু রিসার্চ তো থাকে। যেরকম আমরা ছোটবেলায় ম্যাথসের যে ফর্মুলা করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার বা a স্কোয়ার বি স্কোয়ারের, এই ফর্মুলাগুলো এসেছিল কিসের বেসিসে, তার আগে তো তার একটা ডিসকাশন ছিল। তো সেরকমই এই ফর্মুলাগুলোর জন্য এই নাম্বারগুলো এসেছে। বাট এটা আমাদের এখন মানে ডিসকাশনের বিষয় নয়, তাহলে ক্লাসগুলো আরো লেন্দি হতে থাকবে। কারণ এই ফর্মুলাগুলোকে অ্যানালিসিস করার বিষয় আমাদের এর মধ্যে পড়ছে না, সেগুলো আমরা এখন করতে যাবো না। আমরা শুধু জিনিসটাকে বুঝবো যে কিভাবে এগুলো করা যায়। যেমন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং বীজগণিতের সূত্রগুলো, সেটা আমি বুঝতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, ওটা বুঝে যাওয়া তাই তো? হ্যাঁ, ওটা একটু লেন্দি হবে। এখন এই বিষয়গুলো বুঝতে গেলে এটা এই কোর্সটার সাথে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা একটু বিএমআই এর উপরে দেখি। ধরুন আমার বিএমআই এসেছে আন্ডারওয়েট, তাহলে আমার ডায়েট প্রিন্সিপালটা কি হওয়া উচিত? প্রথমেই থাকবে হাই প্রোটিন, ঠিক আছে? নেক্সট কি থাকবে? মডারেট টু হাই ক্যালোরি। ওকে, এই দুটো আন্ডারওয়েটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। এটা ছাড়াও আর কি রাখা যেতে পারে? লো টু মডারেট ফাইবার,
মানে প্রচুর ফাইবার তাকে আমার দেওয়ার প্রয়োজন নেই। লো টু মডারেট 20 থেকে 25 গ্রাম ফাইবার তার সারাদিনের ডায়েটে দেওয়া যেতে পারে, 20 থেকে 25, ম্যাক্সিমাম 30 গ্রাম, নট মোর দ্যান দ্যাট। এই প্রিন্সিপালটা হচ্ছে, এবং তার সাথে এনাফ ভাইটামিনস, মিনারেলস। কারণ আন্ডারওয়েট আছে মানে তার প্রতিটা ক্ষেত্রেই সমস্যা। তার বোন ডেন্সিটি কম আছে, তার মাসেল পার্সেন্টেজ কম আছে, তার বডিতে অ্যাবজর্পশন ঠিক করে হচ্ছে না। তো সবকিছুর জন্যই এনাফ ভিটামিনস আর মিনারেলস রাখতে হচ্ছে। এই টার্গেটটা আমি আন্ডারওয়েটের জন্য ফলো করব। যদি নর্মাল থাকে, নর্মালের জন্য সবকিছুই মডারেট থাকবে। মডারেট ক্যালোরি থাকবে, যতটা তার প্রয়োজন ততটাই ক্যালোরি থাকবে। মডারেট প্রোটিন থাকছে, মডারেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকছে, মডারেট টু হাই ফাইবার থাকছে। কারণ ফাইবার নর্মাল বডি ওয়েটের ক্ষেত্রে ফাইবারকে কমানো যাবে না, তাহলে কিন্তু ওভারওয়েটে লিড করতে পারে। তাই মডারেট টু হাই ফাইবার মানে 30 থেকে 35 গ্রাম ফাইবার রাখতেই হবে মিনিমাম। এবং তার সাথে অবশ্যই এনাফ ভাইটামিন আর এনাফ মিনারেলস, এগুলোকে মেনটেন করলাম। এবার যদি চলে আসি ওভারওয়েটের ক্ষেত্রে, তো প্রথমেই লো ক্যালোরি, মডারেট প্রোটিন, হাই ফাইবার, মডারেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট, enough vitamins আর মিনারেলস। এই প্রিন্সিপাল গুলোকে ফলো করা হচ্ছে, ঠিক আছে? এইটুকু বোঝা গেছে? এটুকু ক্লিয়ার তো? দেখে নিন ভালো করে। এবার এই অনুযায়ী ম্যাম এখানে একটু আন্ডার ওয়েট একটু মডারেট টু হাই ক্যালোরি, এটা যদি কাইন্ডলি আপনার ছিল। আমি ডিসকাস করছি, আগে জাস্ট বলে নিলাম, এবারে বলছি। তো এবার যদি দেখা যায় যে কেউ নর্মাল বডি ওয়েটে রয়েছে, তাহলে তার যদি 2000 কিলো ক্যালোরি আসে, তাহলে সেই 2000 কিলো ক্যালোরিকে আমি 200 ম্যাক্সিমাম 300 কিলো ক্যালোরিতে কমাতে পারি, কিন্তু বাড়াতে পারবো না। আন্ডার ওয়েটের ক্ষেত্রে আমার প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগছে, ক্যালোরি পার্সেন্টেজ বেশি লাগছে, কারণ তার মাসল গেইন করতে হবে এবং ক্যালোরি অর্থাৎ বডিতে ফ্যাটটাকেও ডিপোজিট করতে হবে। তো এগুলো বেশি লাগছে, তাই জন্য যদি 2000 কিলো ক্যালোরি আসে, সেই 2000 কিলো ক্যালোরিটাই রাখতে পারি। কারণ আইডিয়াল বডি ওয়েট ধরে ক্যালকুলেট করেছি, আমার বডি ওয়েট হওয়ার কথা 70, আছে 50, কিন্তু আমি তো ক্যালকুলেট করেছি 70 অনুযায়ী। 70 অনুযায়ী আমার 2000 কিলো ক্যালোরি এসেছে। আইডিয়াল বডি ওয়েট ধরে কিন্তু ক্যালকুলেট করেছি, তাই 2000 কিলো ক্যালোরি রাখতে পারি, অথবা 2000 থেকে 200, 300, 500 কিলো ক্যালোরি বাড়াতে পারি। আন্ডারওয়েটের গ্রেড দেখে, আন্ডারওয়েট কোন গ্রেডে রয়েছে, গ্রেড 1, 2, 3 কোন গ্রেডে রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে বাড়াতে পারি। ওভারওয়েটে চলে আসি। ওভারওয়েটের ক্ষেত্রে আমাকে অবশ্যই ক্যালোরি কম নিতে হবে, মানে ফ্যাট ডিপোজিশনকে কম করতে হবে। তাহলেই বডিতে যে ফ্যাট পার্সেন্টেজটা জমে রয়েছে, যেটার কারণে ওভারওয়েট বা ওবেসিটি হয়েছে, সেটা রিডিউস হতে পারবে। এবং তার সাথে প্রোটিন পার্সেন্টেজকে কমানো যাবে না। প্রোটিন পার্সেন্টেজ কমালে ফ্যাটের পরিবর্তে মাসেল ওয়েট হতে থাকবে, ফ্যাট তখন আর কমবে না শরীর থেকে,
মাসেল শরীর থেকে বেরিয়ে যেতে থাকবে। এবং হাই ফাইবার কেন? যাতে এই যে এক্সেস মানে খাবারও যে খাবো সেই খাবারের মধ্যেও যাতে এক্সেস ফ্যাট বা এক্সেস গ্লুকোজ ব্লাডের মধ্যে অ্যাবজর্ব তাড়াতাড়ি হতে না পারে। এবং ওভারওয়েট বা ওবেসিটির কারণে বডিতে যে ফ্যাট ডিপোজিশন গুলো হয়েছিল, ফাইবারের মাধ্যমে বডির যে টক্সিনস গুলো ছিল সেগুলো বডি থেকে ইজিলি রিমুভ করা যাবে। এই প্যাটার্নটাকে আমরা ফলো করছি। এবার এই প্যাটার্নটা ফলো করতে গেলে আমাকে আমার খাবারের একটা তালিকা তৈরি করতে হবে, রাইট? সেই ফুড চার্ট যেটা আমি তৈরি করছি সেখান থেকে আমাকে বুঝতে হবে যে আমি কিরকম প্রোটিন নিচ্ছি, কিরকম কার্বোহাইড্রেট বা ফ্যাট নিচ্ছি, সেটার এক্সাম্পলটা বুঝবো এবার। ধরুন একটা খুব কমন একটা আমি বলতে পারি খুব কমন একটা ফুডের কথা বলছি, যেটা হচ্ছে স্প্রাউট স্যালাড, যেটার মধ্যে আমরা কি পাচ্ছি? স্প্রাউট স্যালাড যখন নিচ্ছি তার মানে অবশ্যই সেখানে স্প্রাউট রয়েছে, যার থেকে খুব ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যাচ্ছে, ফাইবার পাওয়া যাচ্ছে, এবং তার সাথে সাথে আরো বেশ কিছু মিনারেলসও সেখান থেকে পেয়ে গেলাম। এই স্প্রাউট স্যালাডের মধ্যে আমি চাইলে ক্যারট অ্যাড করতে পারছি, আমি বিটরুট অ্যাড করতে পারি, আমি কিউকাম্বার অ্যাড করতে পারি, আমি এই স্প্রাউট স্যালাডের মধ্যে চাইলে অল্প কিছুটা ফ্রুট মানে পমিগ্রানেট ইউজ করতে পারি, যেটা আরেকটু কালারফুল করবে স্যালাডটাকে। এর মধ্যে চাইলে একটু পিনাট অ্যাড করা যেতে পারে। তো যখন আমি স্প্রাউট স্যালাডটাকে এইভাবে ফর্ম করছি, আমি কিন্তু এটা থেকে একটা কমপ্লিট বা একটা ব্যালেন্সড মিল পাচ্ছি। নট দ্যাট যে আমাকে ভাত ডাল সবজি মাছ খেলেই ব্যালেন্সড মিল পাচ্ছি, এখান থেকেও ব্যালেন্স মিল পাচ্ছি। কিভাবে? প্রথমেই বললাম স্প্রাউট থেকে প্রোটিন পাচ্ছি, কার্বোহাইড্রেটও পাচ্ছি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট অবশ্যই, ফাইবার পাচ্ছি এবং ভিটামিন মিনারেলস পেয়ে গেলাম। ক্যারট থেকে খুব ভালো পরিমাণে আমরা ভিটামিন পাচ্ছি, ফাইবার পাচ্ছি, অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে গেলাম। বিটরুট থেকেও তাই, বিটরুট থেকে আমরা কার্বোহাইড্রেটটাও ভালো পরিমাণে পাচ্ছি, কিউকাম্বার প্রপার ওয়াটার পাচ্ছি, এবং তার সাথে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু অ্যান্টি ডিজিজ ফ্যাক্টর পেয়ে যাচ্ছি। পমিগ্রানেট, আগেন পমিগ্রানেট থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টস পাচ্ছি, ভাইটামিনস পাচ্ছি, মিনারেলস পাচ্ছি, এবং পাচ্ছি কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট। আর পিনাট, যার থেকে আমরা গুড ফ্যাট পাচ্ছি, ক্যালোরিও পাচ্ছি। তো এই যে পুরো জিনিসটাকে আমরা নোট করছি, এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা এই যে কটা 6টা নিউট্রিয়েন্টসের কথা পড়েছিলাম তার কোনোটা কিন্তু বাদ গেল না। তাহলে এটা একটা ব্যালেন্সড মিল হলো। এবার এই ব্যালেন্সড মিলটাকে আমাকে দেখতে হবে আমার ক্যালোরি অনুযায়ী কতটা পরিমাণে এটা রাখা যেতে পারে। সেইটাকে যদি আমি ধরি, তো এটাকে যদি ধরা যায় তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি স্প্রাউট কিছুটা বেশি পরিমাণে দিলাম। এবার এইটা একটাকে সাজিয়ে নিলাম, এবার পরপর কয়েকটা চার্ট বানাবো। ফার্স্ট হচ্ছে কতটা অ্যামাউন্টে নেব, তারপরে এটার মধ্যে থেকে কার্বোহাইড্রেট কতটা পাবো, প্রোটিন কতটা পাবো, ফ্যাট কতটা পাবো, চাইলে ফাইবার নোট করতে পারি, চাইলে আরো যা ইচ্ছা আমার যদি আরো কোনো ভিটামিনসের রিকোয়ারমেন্ট থাকে, কারণ ধরুন নাইট ব্লাইন্ডনেস হয়েছে, তার মানে সেক্ষেত্রে তার তো ভিটামিন এটাকেও আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমি এখানে ভিটামিন এটাকেও নোট করবো, কারণ অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা, তার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি সেটাকে নোট করতে হবে। তাহলে এই পাশে আমি এগুলোকে লিখলাম। এগুলোর মানে কি, এবার এদের নিউট্রিটিভ ভ্যালুগুলোকে আমি কাউন্ট করবো। প্রথমে আগে অ্যামাউন্ট গুলোকে দেখবো। অ্যামাউন্ট কত? ধরে নিলাম স্প্রাউট আমরা 30 গ্রাম নিচ্ছি, ক্যারেট হয়তো আমরা নিচ্ছি মোটামুটি ভাবে 40 গ্রাম,
বিটরুট হয়তো নিলাম 20 গ্রাম, কিউকাম্বার নিলাম 100 গ্রাম, পমিগ্রেনেটও খুব সামান্য ওই 20 গ্রাম নিলাম, পিনাট নিলাম 10 গ্রাম। একটু রাফলি আমি ধরে নিলাম। এই যে প্যাটার্নটা আমি সেট করছি, এবার আমাকে কি বুঝতে হবে 30 গ্রাম স্প্রাউট থেকে কতটা নিউট্রিয়েন্ট পাওয়া যায়। সেটার জন্য সহজ উপায় কি, সিম্পল গুগলে যাব, সার্চ করব যেই ফুডের নিউট্রিটিভ ভ্যালু জানতে চাইছি। এখানে আমি জানতে চাইছি স্প্রাউটসের, তাহলে লিখব নিউট্রিটিভ ভ্যালু অফ চানা স্প্রাউটস। যদি ছোলার স্প্রাউটস করি, যদি সবুজ মুগের স্প্রাউটস করি, তাহলে গ্রিন মুগ স্প্রাউটস এটাও লিখতে পারি। আমি এখানে চানা স্প্রাউটস লিখলাম। কিসের ওপরে লিখব, ফর 100 গ্রাম, এইটাকে মেনশন করবো, ফর 100 গ্রাম। প্রতি 100 গ্রামে আমি ছোলার যে অঙ্কুরিত ছোলা তার থেকে কতটা নিউট্রিশন পেতে পারি। এবার এখানে এরকম বেশ কয়েকটা পেজ ওপেন হয়ে যাবে, যে কোনো পেজ আমরা ওপেন করতে পারি। এইখানেই ওপেন করলাম। এই পেজটা এলে তাহলে বোঝাতে পারবো। এইরকম একটা পেজ আমার ওপেন হলো। এইখানে এবার কিছু নিউট্রিটিভ ভ্যালু থাকতে পারে। কোন পেজের মধ্যে নিউট্রিটিভ ভ্যালু রয়েছে সেটা একটা পেজ ওপেন করে আমরা দেখে নিতে পারি, অথবা অথবা যদি কারো কাছে কোনো বুক থাকে সেখান থেকেও দেখা যেতে পারে। এখানে পেজগুলোর নেটওয়ার্কের কি প্রবলেম হচ্ছে দেখি, এখানে কোনো ইমেজ থেকে পাই কিনা। এরকম একটা ইমেজ আমি ওপেন করেছি। যদি এটা বড় করা যায় ভালো, আমার মনে হচ্ছে না এটা বড় করা যাবে বলে। এখানে মোটামুটি ভাবে একটা বোঝাই যে ধরুন